নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর শেখিবাল, ডক্টর পিকে শাহ হসপিটালের চিফ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। ভ্যাকসিন আমাদের মানব সভ্যতার এক অন্যতম আবিষ্কার, যার ফলে আমরা মিলিয়নস অফ লাইফ সেভ করছি সিন্স লাস্ট 50 ইয়ার্স। আজকে যখন আমরা ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক সেলিব্রেট করছি 24 থেকে 30 এপ্রিল বিশ্বব্যাপী, সবার একটাই মোটো, যাতে আমরা আরো লাইফ সেভ করতে পারি, এনকারেজ করতে পারি মোর ভ্যাকসিনেশন। সেই জন্য আজকে আমাদের প্যানেল অফ ডক্টরস আমাদের সাথে আছেন। আমাদের মোটো হবে যে কি কি ভ্যাকসিন অ্যাভেলেবল, তার কি কমপ্লিকেশন আছে, এবং নতুন যে ভ্যাকসিনস গুলো আসছে, প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন, মেয়েদের জন্য যে নতুন ভ্যাকসিন গুলো এসেছে সেই ভ্যাকসিন নিয়ে ডিসকাশন, এবং আমাদের কিছু ভুল ধারণা রয়েছে ভ্যাকসিন সম্বন্ধে, সেগুলো সম্বন্ধেও আমরা জানব। তার আগে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহিত জৈন। উনি আছেন আমাদের সাথে। আমাদের মেয়েদের যে ভ্যাকসিন গুলো নেওয়া দরকার, নতুন এসছে মার্কেটে, যেগুলো সম্বন্ধে হয়তো আমরা সবাই অ্যাওয়্যার নই, সেই ভ্যাকসিন সম্বন্ধে বলার জন্য ওয়েলকাম ডক্টর মোহিত। আমাদের সাথে রয়েছেন আমাদের যে স্পেশালিস্ট ডক্টর দৈপায়ন। ওয়েলকাম ডক্টর দৈপায়ন। উনি মেইনলি আমাদের প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন নিয়ে ডিসকাশন করবেন। আমরা অনেকেই চাইল্ডহুডে যে ভ্যাকসিনেশন হয় সেটা সম্বন্ধে অ্যাওয়্যার, কিন্তু আমাদের বড়দের যে ভ্যাকসিনেশন সেটা সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই অ্যাওয়্যার নই, সেই ব্যাপারে উনি আমাদের অবগত করবেন। আর আমাদের সাথে রয়েছেন ডক্টর কে এস রানা, আমাদের শিশু রোগ বিশেষজ্ঞ, আমাদের পিডিয়াট্রিশিয়ান। উনি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন, তো আমরা সবাই জানি ভ্যাকসিন নিতে হয়, কিন্তু সেটা সম্বন্ধে অনেকগুলি ভুল ধারণা রয়েছে বা আমাদের মনে অনেক ভয় রয়েছে। তো আজকে উনি আমাদের সেগুলো সম্বন্ধে অবগত করবেন। ওয়েলকাম। তাহলে প্রথমেই আমি ডক্টর দৈপায়নের কাছে চলে আসি। ডক্টর দৈপায়ন, ভ্যাকসিন আসলে আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো ভ্যাকসিন দিয়ে আমরা রোগ প্রতিরোধ করি, এটা আমরা সবসময় বলি, বাট হাউ? ভ্যাকসিনটা কি? ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন দ্বারা যে রোগ প্রতিরোধের যে পন্থা, এটা কিন্তু একটা বহু প্রাচীন এবং বহুলভাবে প্রচলিত একটা পন্থা। তো এখানে মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে রোগটার জন্য ভ্যাকসিন, তো সেই রোগটার যে জীবাণু, সেই রোগটা যে জীবাণুর দ্বারা হয়, সেটা ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস বা অন্যান্য ফাঙ্গাস যাই হোক না কেন, সেই জীবাণুটাকে মেরে ডিঅ্যাক্টিভেট করে বা হিট কিল করে তার একটা ন্যূনতম, খুব সামান্যতম অংশ আমাদের শরীরে প্রবেশ করানো হয় ভ্যাকসিনের মধ্যে। এতে কি হয়, আমাদের শরীরের যে ন্যাচারাল ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমটা জাগ্রত হয়, তার ফলে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডি গুলো আমাদের শরীরে থেকে যায়। এবার যখন সেই রোগটা নতুন করে আমাদের শরীরে বাসা বাঁধার চেষ্টা করবে বা বাঁধবে, তখন এই অ্যান্টিবডি গুলো কাজ করতে শুরু করবে। এইভাবে জিনিসটাকে ফাইট করা যায়, আমাদের ইমিউন সিস্টেমটা অনেক বেশি কার্যকরী হয় এবং এইভাবে আমরা রোগটা প্রতিরোধ করতে পারি বা রোগের যে কমপ্লিকেশন হয় সেটাকে আরো বেশি ভালোভাবে ডিল করতে পারি। তার মানে ভ্যাকসিন হচ্ছে মোস্ট ক্লেভার ওয়ে আমাদের বডিকে ইমিউনিটি যেটা দেওয়া হচ্ছে এই ডিজিজ গুলো থেকে প্রিভেন্ট করার। ওয়ান্ডারফুল। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বারে বারে হয়তো এই সেশনেও বলবো, ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন দুটোর মধ্যে ডিফারেন্স কি একটু যদি বলেন? ডিফারেন্স বলতে আমি এক লাইনেই বলার চেষ্টা করছি। ভ্যাকসিনেশন মানে হচ্ছে কি, এক্ষুনি যেটা বললাম যে আমরা ওই জীবাণুটা একটা সামান্যতম অংশটাকে মেরে ডিঅ্যাক্টিভেট করে শরীরে ঢোকাচ্ছে। এই যে ঢোকানোর যে পদ্ধতিটা, ইনজেকশনের মাধ্যমে বা ওরালি নানান পন্থা রয়েছে, তো সেটাকে বলছি আমরা ভ্যাকসিনেশন, যে আমরা দিচ্ছি পেশেন্টকে বা আমাদের পপুলেশনকে। আর সেটা দেওয়ার পরে শরীরে যখন ইমিউনিটিটা গ্রো করছে, সেইটা হচ্ছে এটাকে ডেভেলপ করাটা হচ্ছে ইমিউনাইজেশন। এবার এটা ইমিউনাইজেশন অ্যাজ আ হোল কনসেপ্টটা হচ্ছে আমি একটা রোগের এগেইনস্টে প্রতিরোধ ক্ষমতা গ্রো করছি। সেটা ভ্যাকসিনের দ্বারা হতে পারে, আবার সেই রোগটা যদি ন্যাচারালি আমার শরীরে হয় সেক্ষেত্রেও হতে পারে, সেটা কিন্তু আমরা ইমিউনাইজেশন করছি। অ্যাক্টিভ তো এটা হচ্ছে ইমিউনাইজেশন। ডক্টর রানা, তো আমাদের কেন ভ্যাকসিন নেওয়া উচিত, কেন? বাচ্চাদের ক্ষেত্রেও যেমন আমরা সব ভ্যাকসিনেশন এখন গভর্নমেন্ট গাইডলাইনেই চলে এসেছে, তো ভ্যাকসিনেশনটা কেন জরুরি? বেসিক্যালি ভ্যাকসিনেশনের বিষয়ে বলার আগে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা ভ্যাকসিন কোন কোন ডিজিজের ক্ষেত্রে দেব। ভ্যাকসিন প্রিভেন্টেবল যে ডিজিজ, আমরা এত জীবাণু রয়েছে, এত ডিজিজ রয়েছে, এত ইনফেকশাস পার্টিকেল রয়েছে, কিন্তু সবার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় বা ভ্যাকসিন কারোর এগেনস্টে নেই। কিন্তু ভ্যাকসিন দেওয়া হয় সেই সব ডিজিজের ক্ষেত্রে যেগুলো কমিউনিটিতে খুব বেশি হার্মফুল বা যেই ডিজিজগুলো ভ্যাকসিন দ্বারা প্রিভেন্ট করা যায়। সব ডিজিজ কিন্তু ভ্যাকসিন দ্বারা প্রিভেন্ট করা যায় না। যেগুলো আমাদের ক্ষেত্রে কস্ট এফেক্টিভ
যেসব ডিজিজ অনেক বেশি প্রিভ্যালেন্ট এবং যেগুলোর এগেইনস্টে ভ্যাকসিন তৈরি করা সম্ভব সেগুলোর ক্ষেত্রে আমরা ইমিউনাইজেশন দিই। সব ডিজিজের ক্ষেত্রে কিন্তু এখন যেমন মোর দ্যান হয়তো 30 ডিজিজের এগেইনস্টে আমাদের ভ্যাকসিন अवेलेबल এবং তার সঙ্গে আরো অনেক কিছু আছে পাইপলাইনে, সেই বিষয়ে আমরা পরে আসবো। তো ইমিউনাইজেশন দেওয়ার মূল উদ্দেশ্য এটাই যে যাতে আমরা আর্লি ইমিউনিটি ডেভেলপ করতে পারি। যে কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি কোনো বাচ্চা আগে থেকে ভ্যাকসিন পেয়ে থাকে, যখন সে অ্যাডাল্ট হবে তখন সেই ডিজিজটা যাতে তাকে আক্রমণ না করে। বা ধরুন একটা বাচ্চাকে আমরা জন্মের সাথে সাথে ভ্যাকসিন দিই, তার কারণ হচ্ছে যে ভ্যাকসিনগুলো জন্মের সাথে আমরা দিয়ে থাকি সেই ভ্যাকসিনগুলো দেওয়ার ফলে তার সেই ডিজিজটা হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। যেমন আমি তুলনা উদাহরণ হিসেবে বলতে পারি যে টিবির ভ্যাকসিন কিন্তু আমরা ডে 1 এ দিই, 24 আওয়ার্সের মধ্যেই আমরা বিসিজি ভ্যাকসিন। তো টিবি একটা সময় ইন্ডিয়াতে এত বেশি প্রিভ্যালেন্ট ছিল যে মারাত্মক আকার নিয়েছিল, কিন্তু এই ডে 1 এ যে ভ্যাকসিন দেওয়া হয়, এই যে কনসেপ্টটা আসে, এর ফলে কিন্তু আমরা টিবিতে অনেকটা আটকাতে পেরেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে শুধু ইন্ডিভিজুয়াল প্রোটেকশনের জন্য নয়, তার সাথে কমিউনিটি হেলথের জন্য ভ্যাকসিন খুব প্রয়োজন। কারণ আমরা দেখেছি পোলিও একটা সময় ইন্ডিয়াতে খুবই প্রিভ্যালেন্ট ছিল, কিন্তু 2014-তে এসে কিন্তু মাস কমিউনিটি ডেভেলপ করার পরে আমরা পোলিও ফ্রি হিসেবে WHO ঘোষণা করেছে 2014 সালে। একই রকম ভাবে আমরা জানি স্মল পক্স একটা ডেডলি ভাইরাস ছিল, যেটা 1980-তে WHO বলেছে যে ইরাডিকেশন অফ দ্য স্মল পক্স হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। তার মানে আমরা একটা ডিজিজকে শুধুমাত্র প্রিভেনশন করছি না, কমিউনিটি হেলথ ডেভেলপ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেই ডিজিজটাকে ইরাডিকেট করতে পারছি। পৃথিবীতে কিন্তু স্মল পক্স আর নেই, পোলিও খুব কম জায়গাতেই রয়েছে, অলমোস্ট অন দ্য ওয়ে অফ ইরাডিকেশন। তো ভ্যাকসিন শুধুমাত্র ডিজিজ প্রিভেনশন নয়, ডিজিজ ইরাডিকেশনের ক্ষেত্রে ভ্যাকসিনের মারাত্মক ভূমিকা রয়েছে। প্লাস এটা কস্ট এফেক্টিভ, কারণ আমরা একটা বাচ্চার যদি একটা ডিজিজ হয়, তার যে সাফারিং মা বাবাকে নিতে হয় বা যে ফিনান্সিয়াল বার্ডেন তার ফ্যামিলির উপরে আছে, সেই তুলনায় ভ্যাকসিনের কস্ট, বিশেষ করে এখন সমস্ত ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রিতে ভ্যাকসিন কিন্তু গভর্নমেন্ট স্পন্সর করছে, গভর্নমেন্ট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার ফলে আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং তাদের বাবা মায়ের উপরে ফিনান্সিয়াল বার্ডেন কমছে, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের ফিনান্সিয়াল বার্ডেন কমার ফলে তাদের পরিবারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে। এই ক্ষেত্রে ভ্যাকসিন অত্যন্ত জরুরি। ভ্যাকসিন ডেফিনেটলি নিডেড, বাট আমরা প্যারেন্টসরা অনেক সময় ভয় পাই যে কমপ্লিকেশন, ভ্যাকসিন দিতে গেলে কি কি হতে পারে, ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, বা ওই ডিজিজটাই হয়ে যাচ্ছে কিনা ভ্যাকসিন নেওয়ার জন্য, এই ধরনের বাবা মার মনে অনেক ভয় থাকে। ওটা সম্বন্ধে যদি একটু বলেন। আর্লি ফেজ অফ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অনেক সময় অনেক প্রসেসের যত ডেভেলপমেন্ট হচ্ছে, আর্লি ফেজে যেমন এই ধরনের কমপ্লিকেশন অনেক বেশি হতো। যত বেশি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি হচ্ছে, তত বেশি ভ্যাকসিন কিন্তু সাইড এফেক্ট ফ্রি হচ্ছে। এমনকি আমরা শুনেছি যে পেনলেস ভ্যাকসিনও এখন আসছে। পেনলেস ভ্যাকসিনের বিষয়টা আমরা পরে যাব, কিন্তু সাইড এফেক্টের বিষয়ে আমরা মূলত বলতে পারি এক দুটো ডেডলি সাইড এফেক্ট, এবং যেগুলো রিয়েলি রেয়ার, সেই সমস্ত সাইড এফেক্ট ছাড়া আর কিন্তু কোনো মেজর সাইড এফেক্ট কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে নেই। যদি 24 ঘন্টার মধ্যে দেখি তাহলে অ্যানাফাইলাক্সিস ইজ এ ভেরি রেয়ার অ্যালার্জি রিঅ্যাকশন, এটা হওয়ার সম্ভাবনা বেশি। আর অনেক ক্ষেত্রে টক্সিক শক সিনড্রোম টাইপের কিছু প্রবলেম হতে পারে, কিন্তু দ্যাট ইজ রিয়েলি রেয়ার। তো সেই ক্ষেত্রে এগুলোকে আমরা নগণ্য বলে ধরে থাকি। কিন্তু যেটা কমনলি সাইড এফেক্ট আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরে জায়গাটা একটু শক্ত হয়ে থাকে বা ফুলে থাকে, একটু সাইন অফ ইনফ্লামেশন দেখতে পাওয়া যায়, কিছু ক্ষেত্রে একটু ব্যথা হতে পারে, কিন্তু দোজ আর নেগলিজেবল এবং সেগুলো সাইড এফেক্ট হিসেবে ট্রিটেবল। এমন নয় যে এটার জন্য ভ্যাকসিন নেওয়া যাবে না, এমন নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভ্যাকসিন ইনজেক্টেবলের ক্ষেত্রে এই সাইড এফেক্ট গুলো আসে গ্র্যাজুয়ালি, কিন্তু ইন্ট্রানেজাল ভ্যাকসিনেশন বা আমরা ওরাল ভ্যাকসিনেশন যখন দিচ্ছি তাহলে এই সাইড এফেক্টের ব্যাপার আসছেই। যেমন রোটা ভাইরাস আমরা ওরাল ভ্যাকসিন দিই, তো তাতে এই সাইড এফেক্টের ব্যাপারই থাকছে না। অতএব সাইড এফেক্ট নিয়ে আমার মনে হয় না যে খুব চিন্তিত হওয়ার কোনো কারণ বাবা মাদের রয়েছে। প্রপারলি হাইজিন মেনটেন করে এবং কোল্ড চেইন মেনটেন করে যদি ভ্যাকসিন করা যায় তাহলে ভ্যাকসিন সম্পূর্ণভাবে সেফ। তাহলে আমাদের সোসাইটির জন্য একটা মেসেজ থাকবে যে ভ্যাকসিনস আর ভেরি সেফ এন্ড এফেক্টিভ। ডেফিনেটলি আমাদের ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। ভ্যাকসিন সম্পূর্ণভাবে সেফ। আপনার লোকালিটিতে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন বা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন বা যে ডক্টররা রয়েছেন তাদের কাছে ভ্যাকসিন সম্পর্কে আপনার নিশ্চিন্তে যান এবং নিরাপদে ভ্যাকসিন নেবেন। আমার মনে হয় এটাই সবার ক্ষেত্রে। আর দুটো কমন কোশ্চেন থাকে যে ডাক্তারবাবু আমার বাচ্চার জ্বর সর্দি কাশি হয়েছে বা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাহলে কি আমি ভ্যাকসিনটা নেব না ওটা স্কিপ করে দেব?
না, যদি কোনো ইনফেকশন থাকে, অ্যাক্টিভ ইনফেকশন থাকে যেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, সেটা জ্বর আছে, সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয় না। ভ্যাকসিন সেক্ষেত্রে 2 উইকস, অ্যাটলিস্ট 2 উইকস ডিফার করা হয়। তো যেহেতু অলরেডি তার শরীরে একটা ইনফেকশন রয়েছে, আমরা আবার ইমিউনাইজেশন করলে সেই সময় কিন্তু সেটার এফেক্টিভনেস থাকে না। মানে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করুন, আপনি নিজে থেকে স্কিপ করবেন না। হ্যাঁ, উনি আবার রিশিডিউল করে আপনাদেরকে সেই হিসেবে গাইড করবেন, তাই তো? আর একটা খুব কমন কোশ্চেন থাকে যে ভ্যাকসিনের সাথে, এখন আমরা অটিজম নিয়ে সবাই অনেক রকম কথাবার্তা বলছি, তো ভ্যাকসিনের সাথে কি কোনো অটিজমের রিলেশন রয়েছে? ভ্যাকসিনের সাথে একদমই অটিজমের কোনো কানেকশন নেই। বেসিক্যালি এমএমআর নিয়ে একটা হিউম্যান টাইপের উঠেছিল, কিন্তু বেসিক্যালি এটার সাথে কোনো যোগাযোগ পাওয়া যায়নি, এবং এটা ক্লিনিক্যালি এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন যে অটিজমের সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। আপনাদের লাস্ট কোশ্চেন, পেইনফুল ভ্যাকসিন যেগুলো রয়েছে এবং পেইনলেস, দুটো কি সেম এফেক্ট? পেইনফুল এবং পেইনলেস এটা অনেকটাই নির্ভর করে কিভাবে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু পেইনলেস ভ্যাকসিন বা পেইনফুল ভ্যাকসিনের সঙ্গে নির্ভর করে না যে তার ব্যথা হবে। বেসিক্যালি পেইনফুল ভ্যাকসিন বলতে যে ভ্যাকসিনগুলো খুব বেশি সাইন অফ ইনফ্লামেশন বা কিছু কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে তার ইন্ডিজিনাস প্রপার্টি থাকে, যে ফিভার, যেমন পারটুসিস সাইন অফ ইনফ্লামেশন মানে ওখানে ব্যথা হতে পারে, ওই জায়গাটা লাল হয়ে যেতে পারে, জ্বর হতে পারে। যেমন পারটুসিসের ক্ষেত্রে এটা ইন্ডিজিনাস, মানে এটা তার প্রপার্টি পারটুসিস ভ্যাকসিনের ক্ষেত্রে। কিন্তু যদি ঠিকভাবে দেওয়া যায় দ্যাট ইজ নেগলিজিবল। এবং পেইনলেস ভ্যাকসিন বলতে যেগুলো আমরা বুঝি, একটা বিষয় এই ক্ষেত্রে বলা আছে, পারটুসিসের কিছু কম্পোনেন্টের জন্য, কিছু পার্টিকেলের জন্য এই সাইন অফ ইনফ্লামেশন, লাল হয়ে যাওয়া বা ব্যথা থাকা বা ফুলে যাওয়া, এই ব্যাপারটা হয়ে থাকে। তো পেইনলেস ভ্যাকসিন, ইনজেক্টেবল ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু অ্যাসেলুলার ভ্যাকসিন দেওয়া হয়। এই অ্যাসেলুলার ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু এই সাইন অফ ইনফ্লামেশন কম হয়। কিন্তু এটাও দেখা গেছে হোলসেল ভ্যাকসিনের ক্ষেত্রে পেইন বেশি হয়, কিন্তু ইমিউনোজেনিসিটি বেটার। এবং অ্যাসেলুলার ভ্যাকসিনের ক্ষেত্রে ইমিউনোজেনিসিটি কম। তাই জন্য ডেভেলপড কান্ট্রিতে, ইউএসএ তে কিন্তু একটা সময় অ্যাসেলুলার ভ্যাকসিন দেওয়া হতো, তারা এবং WHO একই সাথে এখন রেকমেন্ড করছে যে হোলসেল ভ্যাকসিন। তার মানে আগে যে ভ্যাকসিন আমরা পেতাম সেই ভ্যাকসিনের দিকেই আমরা বেশি সাপোর্ট দিচ্ছি, যাতে ইমিউনিটি ওটাতে অনেক বেটার হচ্ছে। এরকম ভাবে পেইনলেস বিষয়ে আরেকটা জিনিস বলা আছে, পেইনলেস বলতে আমরা কিন্তু বাকি যে মেথড অফ ভ্যাকসিনেশন রয়েছে, যেমন ইন্টারন্যাশনাল, যেমন ওরা, হ্যাঁ, সেগুলো তো সম্পূর্ণভাবে পেইনলেস। ফ্লু ভ্যাকসিন কিন্তু ইন্টারন্যাশনাল এসেছে, কিন্তু অতটা সাকসেসফুল নয় বলে এখনো হয়নি। কিন্তু দিস আর দ্য আদার মেথডস অফ পেইনলেস ভ্যাকসিনেশন। থ্যাংক ইউ ডক্টর। এবার আমরা আসবো আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহিত জৈনের কাছে। আমাদের ফিমেলদের মধ্যে কি ভ্যাকসিন, আমরা এখন অনেকে শুনতে পাচ্ছি ক্যান্সার, যেটা ফিমেলকে দেওয়া অনেক প্রিভ্যালেন্ট, হয়তো সেকেন্ড মোস্ট কমন ভ্যাকসিন আমাদের সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার যেটা সার্ভাইকাল ক্যান্সার, তার কোনো ভ্যাকসিন বেরিয়েছে, ওটা সম্বন্ধে যদি একটু অ্যাওয়্যার করেন আমাদের। জি, ক্যান্সারের কথা বলছি, জরায়ু মুখের ক্যান্সার। জরায়ু মুখের ক্যান্সার কিন্তু ভারত দেশের সেকেন্ড সবচেয়ে কমন ক্যান্সার, ঠিক আছে? और मोस्टली इसे लास्ट स्टेज में डिटेक्ट করা যায়। HPV ভ্যাকসিন বলা যায়। HPV ভ্যাকসিন দিলে আমরা কিন্তু সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার এগেইনস্ট কিন্তু প্রোটেকশন দিতে পারি। এটা প্রোটেকশন দেওয়াটা কিন্তু উচিত, কেন কি মেজরিটি যে সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্টস আছে ওরা লাস্ট স্টেজেই আসে, ওরা জানেই না যে ওদেরকে জরায়ু মুখের ক্যান্সার হয়ে গেছে। লাস্টে যখন উনি দেখছেন কি খুব বেশি ব্লিডিং হচ্ছে বা বেশি সাদা স্রাব হচ্ছে, উনি দেখছেন কি তলপেট খুব ভারী ভারী হচ্ছে বা তলপেটের সমস্যা হচ্ছে, তখন উনি ডাক্তারের কাছে যাবেন। और তখন ডক্টর বলবে যে এটা লাস্ট স্টেজের জরায়ু মুখের ক্যান্সার। এটা আপনি মনে করতে হবে যে ফার্স্ট মোস্ট কমন ক্যান্সার ইন্ডিয়াতে ব্রেস্ট ক্যান্সার, কোথাও ফিমেলের ক্যান্সার, আর সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইজ সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার, কোথাও কিন্তু ফিমেলের ক্যান্সার। তো এটা কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ইজ আ প্রিভেন্টেবল ক্যান্সার। আমরা ভ্যাকসিন দিয়ে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার এগেইনস্ট প্রোটেকশন দিতে পারি। তাহলে কাদের ভ্যাকসিন নাও এক্স্যাক্টলি কোন এজে নিলে এটা বেটার? As per the guidelines, যে গাইডলাইন্স আমাদেরকে বলছে যে 9 বছর থেকে স্টার্ট করে 12 বছরের মধ্যে HPV ভ্যাকসিন দেওয়াটা উচিত। কাকে দিতে হয়? মেল আর ফিমেল, ছেলে আর মেয়ে দুইজনকেই কিন্তু দিতে হয়। কেন কি HPV শুধু ফিমেলদেরকে ক্যান্সার করে তাও না, ওরা ছেলেদেরকেও ক্যান্সার করে। আর ভ্যাকসিন দিলে কিন্তু মেয়ে আর ছেলে দুইজনই প্রোটেকশন পাবে। ওকে, এবার ধরুন 9 থেকে 12 বছরের কেউ নেই বা এজ অলরেডি মোর দ্যান 50, then in that case কি তাদেরকে দেওয়া যায়? দেওয়া যায়। as per the guidelines কি বলছে যে 15 বছর থেকে স্টার্ট করে 24 বছর অবধি কিন্তু ভ্যাকসিন দেওয়া যায়। ঠিক আছে, যদি আগে ওনারা ভ্যাকসিন নেয়নি তো ওরা 24 বছর অবধি ভ্যাকসিন নিতে পারে। ইট ইজ
এটা মিন্স গাইডলাইন্স এর হিসাবেই আছে নিতে পারে। ওকে, তাহলে এই প্র্যাকটিস কি ডোজ ডিফারেন্ট হয়, যারা 15 বছরের মধ্যে নিচ্ছে আর যারা 15 বছরের উপরে নিচ্ছে সেই ক্ষেত্রে কোনো ডোজ চেঞ্জ আছে। 15 বছরের মধ্যে যদি আপনি নিচ্ছেন তাহলে দুটো ডোজ নিতে হয়, একটা 0 ডোজ আর একটা তারপর 6 মাসের নিতে হয়, দুটো ডোজ হয়। আর যদি আপনি 15 বছর পরে নেবেন আপ টু 26 ইয়ার্স 24 বছর অবধি তাহলে 3টে ডোজ নিতে হয়, 3টে ডোজ হয়। আর ওর মধ্যে আরেকটা গাইডেন্স আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজড আছে বা যাদের ইমিউনিটি কম আছে তাদেরকে এট এনি এজ 3টে ডোজই নিতে হয়। আমরা মার্কেটে দুরকম ভ্যাকসিনের নাম মেইনলি শুনতে পাই, সার্ভারিক্স এন্ড গার্ডাসিল। সো ওটা সম্বন্ধে কোনো আইডিয়া, মানে অনেকেই কোশ্চেন করে এটা বেশি এফেক্টিভ না ওটা বেশি এফেক্টিভ, এটা সম্বন্ধে যদি কিছু অ্যাওয়্যার করতে পারেন। সার্ভারিক্স আর গার্ডাসিল বেসিক্যালি টাইপ অফ এইচপিভি ভ্যাকসিন। তো সার্ভারিক্স এ আছে দুটো এইচপিভি ভাইরাস এগেইনস্ট ইফেক্টিভ আছে আর গার্ডাসিল 4টা ভাইরাস এগেইনস্ট ইফেক্টিভ আছে। দুটোই ইফেক্টিভ আছে কিন্তু গার্ডাসিল সার্ভারিক্স থেকে একটু বেটার আছে, ডোজেজ একটু ডিফারেন্স থাকে। সার্ভারিক্স যখন নিচ্ছে যে 3 ডোজের শিডিউল হয় ওটা 0 মান্থ 1 মান্থ আর 6 মান্থসের হয়, আর গার্ডাসিল ক্ষেত্রে 0 মান্থ 2 মান্থ এন্ড 6 মান্থ এমন করে 3টে ডোজ। তো তাহলে যদি ধরুন কেউ একজন ভ্যাকসিন 3টে ভ্যাকসিনই নিল তাহলে she is safe, like she is protected from cervical cancer 100%? No protection is 100%. 100% protection কোনোদিন পাবেন না। তো ওর মিন্স আপনি 100% protection পাবেন না তো ভ্যাকসিনেশন নেবেন কেন? বাট আপনি মোস্টলি 75 থেকে 98% প্রোটেকশন পাবেন, ওটা অনেকই বেটার চান্স। আর যে বাকি প্রোটেকশন আপনি পাচ্ছেন না ওর ক্ষেত্রে আপনি কিন্তু স্ক্রিনিং টেস্ট রেগুলার করাতে পারেন, ওটা করালে কিন্তু আপনার প্রোটেকশন নিয়ারলি 100% হয়ে যাবে। থ্যাংক ইউ। একটা বিষয় আমি জাস্ট অ্যাড করতে Yes. সমস্ত ভ্যাকসিনেশন কিন্তু এগেইনস্ট ইনফেকশন, এইচপিভি ইজ দ্য সিঙ্গেল ভ্যাকসিন হুইচ ইজ এগেইনস্ট ক্যান্সার, সো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। Yes. HPV. আর এখন গার্ডাসিল 9 ভ্যারিয়েন্ট গার্ডাসিল 9 চলে এসেছে, গার্ডাসিল 9 ননাভ্যালেন্ট আছে, 9 এইচপিভি স্ট্রেনস এগেইনস্ট ইফেক্টিভ আছে। আর সার্ভারিক্স সম্ভবত দুটো, হ্যাঁ সার্ভারিক্স নো লঙ্গার ইজ নট। Okay. So now, Dr. Deibai, আমরা ডেফিনিটলি এতক্ষণ ডিসকাশন করলাম বাচ্চাদের ভ্যাকসিন নিয়ে, আমরা অনেক কিছু জানি, কিন্তু প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন নিয়ে আমরা কেউ গুরুত্বটাই দিই না। এক্স্যাক্টলি কি মানে এখন অনেকগুলি ভ্যাকসিন এসছে, কেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভ্যাকসিনটা কেন দরকার হচ্ছে? এখানে আমি যেটা দিয়ে শুরু করতে চাই, মানে এটা শুরুতে প্রথমত হচ্ছে এই প্রশ্নটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর এটা নিয়ে একটা সুস্পষ্ট ধারণা আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত, এটা মানে খুবই ইম্পর্টেন্ট। আর প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিন কেন ইম্পর্টেন্ট এটা আমরা কোভিড এর সময় কিন্তু দেখে নিচ্ছি, বাচ্চা বলে না, মানে কোভিড এর সময় সমস্ত কোনো বয়সের খাত হারেন। কোভিড এর সময় আমরা এটাও দেখেছি যে বড়রাও যারা বয়স্ক বা মিডল যাই তারা ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু তাদের যে কোভিড হয়নি সেরকম তারা হয়ে থাকলেও তাদের কমপ্লিকেশন অনেক কম হচ্ছে, বা তারা হয়তো মৃত্যুর হাত থেকে বেঁচেছে। তো ভ্যাকসিনের ইম্পর্টেন্সটা কোনোভাবেই ডিনায়াবল, বড়দের হোক বাচ্চাদের হোক। বাচ্চাদের জন্য ভ্যাকসিন যেটা ডক্টর রানা বলছিলেন একটা ইমিউনাইজেশন তার স্কেডিউল আছে, গভর্নমেন্ট ট্রায়াল আছে, বাট বড়দের ক্ষেত্রে হয়তো আমাদের কোনো স্কেডিউল নেই আলাদা করে, বাট দেয়ার আর গাইডলাইন্স যেখানে বড়দের নানান রকম ভ্যাকসিন পাওয়া যায়। এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রিস্ক পপুলেশন, মানে ধরুন যাদের একটা ক্রনিক কোনো হার্ট ডিজিজ রয়েছে, বহুদিনের একটা শ্বাসকষ্টের অসুখ, সিওপিডি, অ্যাজমা বা ব্রঙ্কিয়াইটিস রয়েছে, নানা আরো লাংসের কোনো অসুখ রয়েছে, যারা একটা সিকেডি পেশেন্ট, ক্রনিক কিডনির অসুখ রয়েছে, ক্রনিক লিভারের অসুখ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, যারা বিভিন্ন কম্প্রোমাইজ মানে ট্রান্সপোজ ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট রয়েছে, স্টেরয়েড পাচ্ছে বহু বছর ধরে কোনো একটা অন্য রোগের জন্য স্টেরয়েড পাচ্ছে, স্টেরেক্টমি হচ্ছে। তো হ্যাঁ, এই যে পেশেন্টের প্রোফাইলটা, এই পেশেন্ট প্রোফাইলের জন্য অ্যাডাল্ট পেশেন্টের কথা বলছি, তাদের জন্য কিন্তু ভ্যাকসিনেশন কিছু কিছু রোগের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ সেই রোগটা হলে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি নর্মাল মানুষের থেকে, এবং সেই কমপ্লিকেশন থেকে মৃত্যুর হারটা অনেক বেশি। তো এইটাকে প্রিভেন্ট কিন্তু করা যাবে। So this is where the vaccination in adult population is really very important. তাহলে আমি যেটা একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, আজকের যে পপুলেশন আমরা যেটা দেখতে পাই, কোমরবিডিটিস কিন্তু 80% লোকের রয়েছে, ডায়াবেটিস হোক বা হার্টের প্রবলেম হোক বা সিওপিডি হোক, যেটা লাংসের শ্বাসকষ্ট হচ্ছে, কিডনি প্রবলেম হোক, 80% লোকের রয়েছে। তার মানে কিন্তু আমাদের মোস্ট অফ দি লোকের এই ভ্যাকসিনটার জন্য যাওয়া উচিত। যে আমাদের স্ট্যাটিস্টিক্স এর কথা একটু আসে বলছি যে এই মুহূর্তে ভারতবর্ষের পপুলেশনের 100 জনের মধ্যে, লিভিং 100 জন পপুলেশনের মধ্যে 8 থেকে 10 জন 60 এর উপরে কোমরবিডিটিস রয়েছে, আর বাকি আরো 20% আছে যারা 60 এর কম বয়স, তাদের মধ্যে কোমরবিডিটিস রয়েছে, এবং এটা কিন্তু দিন দিন আরো বাড়বে। এবং এই পুরো পপুলেশনটাই কিন্তু ভ্যাকসিনেশনের মাধ্যমে বেশ কিছু রোগের থেকে যে বেঁচে যাবে, তাদের জীবন হাতটাকে আমরা রুখতে পারি।
ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আমরা যদি সবসময় ডিজিজ থেকে একদম কমপ্লিটলি প্রিভেন্ট নাও করতে পারি, কিন্তু এর কমপ্লিকেশন থেকে কিন্তু আমরা অনেকটা হয়েছে, কিন্তু মানুষ মারা যায়, হাসপাতালে ভর্তি হতে পারে, ওভারঅল হেলথ বার্ডেন, ইকোনমিক বার্ডেন কমেছে, হার্ট ইমিউনিটি গ্রো করেছে সবথেকে। ঠিক, তাহলে এই অ্যাডাল্ট ভ্যাকসিনের যদি আমরা বলতে যাই, মেইন কোন কোন ভ্যাকসিনগুলো আপনি রিকমেন্ড করছেন? আমি রিকমেন্ড করার কেউ নেই। অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে মানে ইন্ডিয়াতে যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে অনেক কিছুই রয়েছে, তার প্রত্যেকটা কিছু পপুলেশন ওয়াইজ কিছু গাইডলাইন দিয়ে রেখেছে। সিডিসি একটা আলাদা গাইডলাইন, ইন্ডিয়ান গাইডলাইন আমরা আলাদা করে তার থেকে কিছুটা আলাদা করেছে। এবার এখানে দু তিনটে পপুলেশনকে আলাদা করে যেরকম বলা হয়েছে যে এই পার্টিকুলার পপুলেশনের জন্য এই ভ্যাকসিনটা মাস্ট। যেমন আমি জাস্ট উদাহরণ কয়েকটা দিচ্ছি, যারা ট্রাভেল করছে অন্য দেশে তাদের জন্য কলেরা ভ্যাকসিন, জাপানিজ এনকেফ্যালাইটিস ভ্যাকসিন মাস্ট। যারা আমরা হেলথ কেয়ার ওয়ার্কার, ডাক্তারেরা, নার্সরা এবং হাসপাতালের সাথে যুক্ত যে পপুলেশন রয়েছে তাদের জন্য যেরকম হেপাটাইটিস বি, টাইফয়েড ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, মেনিনজাইটিসের ভ্যাকসিন, এগুলো কিন্তু মাস্ট। আবার সিমিলারলি গেলে ইমিউনিটি কম, একটু আগে যেটা বলছিলাম, মানে কোমরবিডিটি কন্ডিশনের কথা বলছিলাম, ইমিউনিটি ইটসেলফ যাদের কম যে কোনো বয়সে, যে লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যেটা উনি বলছেন স্প্লেনেক্টমি পেশেন্ট, যারা স্টেরয়েড পাচ্ছে বহুদিন ধরে, এইচআইভি পজিটিভ পেশেন্ট, কিমোথেরাপি পাচ্ছে, এই পেশেন্টদের জন্য আবার হেপাটাইটিস বি, টাইফয়েড, এই দুটো শুধু মাস্ট। এরকম কিছু ভাগ পপুলেশন করা আছে। কিন্তু এটা ছাড়াও যেটা জেনারেল আমি স্টেটমেন্ট বলবো সেটা হচ্ছে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ তার বয়সকে কনসিডার করে, তার পাস্ট মানে প্রিভিয়াস ইমিউনাইজেশন, মানে প্রিভিয়াস ছোটবেলায় সে কি ভ্যাকসিন পেয়েছে সেই শিডিউলটাকে মাথায় রেখে, এবং তার এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি রিস্ক ফ্যাক্টর এবং কি কি মানে কন্ডিশন রয়েছে, ডিজিজ কন্ডিশন আছে, হার্টের অসুখ আছে কিনা, লিভারের অসুখ আছে কিনা, কিডনির অসুখ আছে কিনা, এগুলোকে মাথায় রেখে ডাক্তারবাবু নির্ধারণ করবেন তার কি কি ভ্যাকসিনের এই মুহূর্তে প্রয়োজন আছে। তাহলে আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম কোয়ারি থাকে যে আমার ভ্যাকসিন নেওয়া উচিত কিনা, আমার বাড়িতে বাবা মা আছে, বয়স্ক বাবা মা রয়েছে, তাদের কোনো ভ্যাকসিন নেওয়া জরুরি কিনা, আমাদের ডক্টর বিকে সাহা হসপিটালের ওপিডিতে যে কোনো দিন আপনারা এসে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন যে কোন ভ্যাকসিন কার জন্য জরুরি। ঠিক, আর ভ্যাকসিন আমার মনে হয় যে ওয়ান অফ দি বেস্ট ইনভেস্টমেন্ট ইন হেলথ যেটা আমরা করতে পারি, যেটা আমরা মানি দিয়ে বাই করতে পারি বেসিক্যালি, তাই না? টু সেভ আমাদের নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স এর রেগুলারলি আমরা দিচ্ছি আমাদের ওপিডিতে, আমরা তো খুবই রেগুলারলি অ্যাডভাইস করা, তার প্রপার গাইডলাইন আছে কারা পাবে কতদিন ধরে পাবে। তো আমার ডক্টর রানার কাছে আরেকবার যাচ্ছি। ডক্টর রানা, আপনার কাছে ভ্যাকসিন নিতে রেগুলার বেসিসে প্যারেন্টসরা আসছে, তো তাদের জন্য কি একটি মেসেজ দিতে চান? এখন ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু মোস্ট অফ দ্য ভ্যাকসিন কিন্তু সেটা ফ্রি দিচ্ছে, কিছু কিছু ভ্যাকসিন এখনো গভর্নমেন্ট দিতে পারেনি, আর কিছু ভ্যাকসিন রয়েছে না এরিয়া বেসড। আমি ওই বিষয়টাতে বলতে চাই, যেমন জাপানিজ এনকেফ্যালাইটিস এই কোচবিহার এবং আসাম এরিয়াতে অত্যন্ত প্রিভ্যালেন্ট। এটা কিন্তু গুজরাট বা দিল্লি এই জায়গাতে ভ্যাকসিনটা দেওয়া হয় না, কিন্তু জাপানিজ এনকেফ্যালাইটিস যারা কোচবিহারে বা নর্থ ইস্ট রিজিয়নে রয়েছে তাদের কিন্তু খুবই জরুরি। তো ভ্যাকসিনেশন এমন নয় যে গোটা ইন্ডিয়াতে একই শিডিউল ফলো করা হয়, এরিয়া বেসড কিছু ভ্যাকসিন, কিছু ইনফেকশন যেগুলো প্রিভ্যালেন্ট সেই ভিত্তিতে কিন্তু ভ্যাকসিনেশনেরও এই রয়েছে। আর ভ্যাকসিন নিতে আসার আগে যেগুলো মূলত মায়েদের মনে রাখা দরকার, শুধু আমার কাছে কেন যাওয়ার ক্ষেত্রে সেগুলো প্রথমত হচ্ছে যে ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে আসবেন, কারণ প্রত্যেকবারে কার্ড দেখে তার পার্টিকুলার শিডিউল অনুযায়ী সেই ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনের সময় যেহেতু বললাম যে অ্যালার্জিক রিয়াকশন যে কোনো মুহূর্তে হতে পারে, সঙ্গে কাউকে নিয়ে আসতে হবে, এবং ভ্যাকসিন দেওয়ার আগে ডেফিনেটলি ডাক্তারের কাছ থেকে শুনে নেবেন যে সেই ভ্যাকসিনের পার্টিকুলার কিছু সাইড এফেক্ট আছে কিনা, তাহলে সেটা প্রিভেনশন বা তার মেজার্স কি আছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিয়ে ভ্যাকসিন নেওয়া হচ্ছে। ডক্টর মোহিত, আমরা মেয়েদের ভ্যাকসিন নিয়ে যখন কথা বলছি তখন আরেকটা জিনিস যেটা দেখি যে প্রেগনেন্ট থাকাকালীন আমরা একটা টিটেনাসের ভ্যাকসিন নিই, সেটাতে হয়তো টিটি যেটা শুনছিলাম আজকে সেটা টিডি হিসেবে শুনতে পাচ্ছি, ওটা সম্বন্ধে যদি একটু actually diphtheria যে আছে diphtheria epidemic সবাইকে দেখা গেছে যে 2017 এ কেরালাতে হচ্ছে diphtheria epidemic। diphtheria বড় আস্তে আস্তে করে বাড়ছে, তো গভর্নমেন্ট ওটা দেখে কিন্তু বিলকে চেঞ্জ করে দিয়েছে। তো এই সেম জিনিসটা প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রেও হয়ে গেছে, আর বাচ্চাদের যে ইমিউনাইজেশন শিডিউল থাকে ওর মধ্যে কিন্তু ডিডি চেঞ্জ হয়ে গেছে। এখন যে ভ্যাকসিন দেওয়া হয় প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে
টিডি আছে আর জেনারেলি সেন্টার থেকে কিন্তু এখন টিডি পাওয়া যাচ্ছে। তাহলে যেটা আমরা এতদিন ধরে দেখছিলাম যে টিটেনাস টক্সয়েড টিটি দেওয়া হতো, সেটা কিন্তু এখন টিডি, কারণ ডিপথেরিয়ার বার্ডেন বাড়ছে আমাদের সোসাইটিতে। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমি 2022-এ হয়তো প্রেগনেন্ট ছিল এবং 2024-এ সে আবার প্রেগনেন্ট, তাহলে প্রথম প্রেগন্যান্সিতে সে যে দুটো ভ্যাকসিন পেয়েছিল, আবার কি 2024-এও দুটো ভ্যাকসিন পাবে না একটা ভ্যাকসিন পাবে? যদি উনি দেখে যে 3 বছরের মধ্যে ওরা দুটো ডোজ নিয়েছে, তাহলে নেক্সট প্রেগন্যান্সি থেকে 3 ইয়ার্সে যদি প্রেগন্যান্সি হয় তো সিঙ্গেল একটা বুস্টার ডোজই দেয়, দুটো ডোজ দেয়। তাহলে দুটো যদি উইদিন 3 ইয়ার্স হয় তাহলে কিন্তু আমরা দুটো ডোজ দিচ্ছি না, তাহলে কিন্তু আমরা সিঙ্গেল ভ্যাকসিন নিচ্ছি। ঠিক, সোসাইটির জন্য কোনো মেসেজ? মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলবো যে ভ্যাকসিন অ্যাওয়ারনেস একদম নেই। যখন ফার্স্ট ভিজিট হয় গাইনিকের কাছে, তখন অলরেডি ফিমেলস মোর দেন 15 ইয়ার্স, 16 ইয়ার্স, 17 ইয়ার্স, আর ওরা শুধু কিন্তু যে প্রবলেমটা নিয়ে আসে, মেনস্ট্রুয়াল প্রবলেম, ওইসব নিয়ে আসে। ভ্যাকসিন অ্যাওয়ারনেস একদম জিরো আছে ফিমেলস এর ক্ষেত্রে, এটলিস্ট এইচপিভি ভ্যাকসিনের ক্ষেত্রে। তো আমি এটা একটা সাজেশন দেবো সোসাইটিকে, এইচপিভি ভ্যাকসিন কিন্তু খুবই দরকার, যেহেতু সেকেন্ড মোস্ট কমন ক্যান্সারই আমি আবার রিপিট করছি, যারা মুখের ক্যান্সার আছে, যদি আপনি ভ্যাকসিন নেবেন তো আমরা মিলিয়ে যে ফিমেলস ক্যান্সার ফেস করছে বা ওর জন্য যে ওনার ডেথ হচ্ছে, ওরা কিন্তু প্রিভেন্ট করতে পারবো, অ্যাভয়েড করতে পারবো আর কমাতে পারবো। তো আমার এটাই মেসেজ, এইচপিভি ভ্যাকসিন নিতে হবে, একটু অ্যাওয়ারনেস এর দরকার আছে। আপনি আসুন, কথা বলুন, দেখুন আর ভ্যাকসিন নিন। আপনার তরফ থেকে সোসাইটির জন্য মেসেজ? আমার তরফ থেকে সোসাইটির জন্য ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাইছিলাম, আমার আগে সময়টা বলছিলাম যে আমার কাছে একটা হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্ট আসে যারা যে বহুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছে, একটা বহু দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট ভুগছে, নেবুলাইজেশন চলছে, শুধু ওই নেয়ার সময়টা কমছে, তারপরে থেকে যাচ্ছে। এরা বেসিক্যালি একটা এন্ড স্টেজ লাং ডিজিজের দিকে যাচ্ছে বা একটা টার্মিনাল লাং ডিজিজের দিকে যাচ্ছে, বা যাদের ধরুন সেটা নয়ও, যারা এমনি নর্মাল সিওপিডি পেশেন্ট, অ্যাজমা পেশেন্ট, এগুলো তো আমাদের কাছে আসতেই থাকে। এবং এদের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আমি প্রশ্ন করলে দেখা যায় যে এদের সম্বন্ধে ভ্যাকসিনেশন সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, শুধুমাত্র ইনহেলার ওষুধের মাধ্যমে আসে। ভ্যাকসিনেশন নিলে বিশেষ করে নিউমোকক্কাল ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এইগুলো নিলে যে কতটা লাভবান ওনারা হবেন সেটা ওনাদের ধারণাই নেই। আমি চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এবং তার একটা সঠিক সময়ও আছে। অনেকে ভাবে কি আমি যখন বোঝালাম সঙ্গে সঙ্গে তখনই ভ্যাকসিনটা নিয়ে নিত, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেওয়ার একটা পার্টিকুলার সময় আছে। ইনফ্লুয়েঞ্জা যে সিজনে হয়, কারণ ভ্যাকসিনের দিয়ে কি করছে, অ্যান্টিবডি তৈরি করছে, সেটা প্রথমে অ্যান্টিবডি তৈরি করতে একটা 3 থেকে 4 সপ্তাহ সময়। তো ন্যাচারালি যখন ইনফ্লুয়েঞ্জা হয় শীতকাল, তার একটা আগে মোটামুটি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমাদের দেশে বা আমাদের এখানে আমরা সেই সময়টাই কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেব, এবং সেটা যেন সমস্ত চেস্ট পেশেন্ট যারা রয়েছেন বা একটু আগে যেটা বললাম যারা অনেক কোনো কোমরবিডিটি রয়েছে তারা যেন সচেতন থাকেন এবং নেন। এটা প্রত্যেক বছর নিতে হয়। কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, সিমিলারলি নিউমোনিয়া ভ্যাকসিনটার ক্ষেত্রেও বলবো তার একটা প্রোটোকল আছে, কোনটা নিতে হবে, কত মাস বাদে নিতে হবে, 5 বছর বাদে রিপিট করবো কি করবো, সেটা বয়সের উপর ডিপেন্ড করে। 65 হলে রিপিট করার প্রয়োজন হয়, তার নিচে হলে 5 বছর বাদে রিপিট করতে হবে। তো তার সাবটাইপ আছে, কতটা ডিটেইলস আছে। তার মানে সেগুলোর জন্য যখনই আপনার মনে হবে যে আমি এরকম একটা জায়গায় আছি যে আই নিড কনসালটেশন, ইউ ক্যান ডেফিনেটলি কাম টু আস। আমাদের ব্যক্তিগত হসপিটালের পালমোনোলজি ওপিডি তে উনি অ্যাভেলেবল আছেন, পিডিয়াট্রিক ওপিডি তে উনি অ্যাভেলেবল আছেন, আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহিত জৈন রয়েছেন আমাদের গাইনোকোলজি ওপিডি তে, এবং এছাড়া আমাদের ইন্টারনাল মেডিসিন ওপিডিও রয়েছে। তো আমার তরফ থেকে তাহলে একটাই রিকোয়েস্ট, লেটস জয়েন আওয়ার হ্যান্ডস টুগেদার and build a healthier nation through appropriate immunization.